পলকের মতো ভারত বলছে ওরা নাকি বাঁধের গেট খুলে নাই, বাঁধের গেট নাকি আপনি খুলে গেছে। তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক ভীরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই দিয়ে পার পেতে চাইতেছেন। অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে। ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নতজানু না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করে বুকসিতা তিস্তা প্রকল্প যদি চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর করিয়া, গ্যারান্টেড লিখে রাখতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্যকে আপনারা অনেকেই চিনে থাকবেন। তিনি কিন্তু এবার একটা ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওতে বাংলাদেশকে ভারত যে সকল বাঁধ নির্মাণ করেছে, বাংলাদেশের নদীগুলোকে বন্ধ করিয়ে দিয়ে খরার সময় বাংলাদেশকে এক ফোঁটা পানি না দিয়ে বন্যার সময় বাংলাদেশকে তলিয়ে দেওয়ার যে পরিকল্পনা, ভারতের ষড়যন্ত্র, সেটা রোধ করার জন্য ভারতের সে সকল বাঁধকে ভেঙে ফেলতে হবে, কিভাবে ভাঙবে সেই সংক্রান্ত তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। কথা না পারি সম্পূর্ণ ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন। পলকের মতো ভারত বলছে ওরা নাকি বাঁধের গেট খুলে নাই, বাঁধের গেট নাকি আপনি খুলে গেছে। তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইত। ভারত তো জানানোর প্রয়োজনীয়তাটুকু অনুভব করেনি। এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার। আন্তর্জাতিক আইন বা নীতির তোয়াক্কা করে নাই, করবেই বা কেন? আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না। সে কারণে গত 1.5 দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি, শিশু হত্যাকারী, গুম, ক্রসফায়ার, আয়নাঘরের স্রষ্টা হাসিনাকে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত। এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ। তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর গণখুনি হাসিনা ফ্যাসিস্ট সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি। ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু না। ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি। অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে। কি জবাব দেবো এটা ভারত কল্পনা করতে পারতেছে না। এই এপিসোডের শেষে সেই আলাপটা করব। কিন্তু এই প্রফেসর ইউনূসের সরকার কি সেই পথে হাঁটতেছে? এই দেখেন প্রফেসর ইউনূসের এক উপদেষ্টা কি কইতেছে। আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে, তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না, যেমন আপনি সহযোগিতা করবেন। এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছেই। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়। তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন, সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয়, বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয়। প্রাকৃতিক যেটা, সেটা তার কারোর হাত নেই, কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম, তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম। তো সেটা মানুষের কারণে, না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয়, সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো। ভারত 50 বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই। এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে। কারণ প্রমিত ভাষায়, শান্তিনিকেতনী ভাষায়, রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করতেছে। আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল চুষতে হবে, তাই না? বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি, তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব অরাজনৈতিক ভীরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই দিয়ে পার পেতে চাইতেছেন। অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে। ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নতজানু না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করে বুকসিতা তিস্তা প্রকল্প যদি চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর করিয়া, গ্যারান্টেড লিখে রাখতে পারেন। কিন্তু এইসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনূস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে। আমি শঙ্কিত যে 1/11 অনুপ্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয়ে হয়ে পড়ছে 1/11 দ্বিতীয় সংস্করণ। এটা বাংলাদেশ 2.0 না হইয়া ক্রমাগত 111 2.0 হইতেছে। দেখেন ডিজিএফ এর বট বাহিনী কিভাবে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা। এটা তো প্রফেসর ইউনূসকে জবাব দিতে হবে যে ডিজিএফ এর বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে। এই দেখেন কপি পেস্ট কইরা কমেন্ট করতেছে প্রফেসর ইউনূসের পক্ষে। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকায় প্রফেসর ইউনূস কি জানে ডিজিএফ এর বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে? ডিজিএফ এর বট বাহিনীর উপর প্রফেসর ইউনূসকে ভরসা করতে হচ্ছে এখন।
এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসাইছে, তাদেরকে দুর্বল আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নতজানু আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে। তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে। আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। শুনেন, আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে। আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে, তারা মিন মিন করে কথা বলে। আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লব বানান করতে পারবে কি দেখেন, পারবে জিজ্ঞেস করেন। যাই হোক, তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জানি। এইটা প্রকৃতপক্ষে একটা রিজার্ভার বা জলাধার। এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে। এই পানি ব্যবস্থাপনা শুকনো মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে। এটা আমার মনে হয় বাদ আর জলাধার নিয়ে কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি কেউ বলতেছেন বাদ দিলে তা কেবল পানি আটকাবে, কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না। এখানে ভারতকে ভাষায় দেওয়ার কথা উঠতেছে না, এটা পাগলামি। আমরা বলছি জলাধার বা রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা। তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই। এরকম একটা প্রকল্প বন্যা রোধে কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল 3 গর্জেস প্রজেক্ট দিয়ে বোঝা যায়। এই বিষয়ে জার্নাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করছিল। এই ধরনের বিষয় খুবই অথরিটেটিভ একটা প্রকাশনা। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আগ্রহীরা যেন পড়তে পারেন। এই আর্টিকেলের কনক্লুশন হচ্ছে ইংরেজিতে, তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে, তাই না? তবে বাংলা হইতেছে যে এই বাঁধ বন্যা রোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে। এটা কিন্তু চাইনিজ প্রোপাগান্ডা না, এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা। চীন এই 3 গর্জেস প্রজেক্ট করছিল বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে, আমরাও তাই চাই। সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যাতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে, হাসিনা টাইপের ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে, আমরা সেটাও চাই। দিল্লি দাসী গণখনি হাসিনা সংসদে দ্বারা বলছিল যে সে চীনের কাছে এই প্রকল্পের জন্য টাকা চাইছে, কিন্তু এরপরে ভারতের পায়ে প্রকল্প বিসর্জন দিচ্ছে। তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে। এই সরকারকে যেটা করতে হবে, প্রফেসর ইউনূসের সরকারকে, তা হলো ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া। নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রকল্প পরীক্ষিত এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে, যাতে করে ডিজাইন, ঋণের পরিমাণ, শর্ত, বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের স্বার্থের অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায়। মোট কথা, এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু পিনাকি দাদার একটা ভিডিও দেখে আসতেছিলেন। তার ভিডিও নিয়ে নতুন করে এখানে কথা বলার কিছু নেই। পিনাকি দাদা মানেই আগুন। তিনি বাংলাদেশকে দীর্ঘদিন থেকেই পথ দেখাচ্ছেন। এক কথায় বলতে গেলে যখন ভয়ে কেউ কথা বলতো না, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এখন মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলতেছে, তাদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতেছে। কিন্তু একটা সময় কিন্তু এই সিচুয়েশন ছিল না। অনেকেই দেশে বসে সরকার, বিশেষ করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করার দুঃসাহস দেখাতো না। তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য বিদেশের মাটিতে বসে ঘটনমূলক সমালোচনা, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিত। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলনটি চলতেছিল, তখনও কিন্তু তিনি প্রতিনিয়ত প্রত্যেককেই, ছাত্র এবং জনতাকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, সেই সংক্রান্ত অনেক তথ্যই তিনি প্রকাশ করেছিলেন। তার পাশাপাশি প্রথম বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রথম ভারতীয় পণ্য বয়কট করার যে ক্যাম্পেইন, সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্যের হাত ধরেই শুরু হয়েছিল এবং সেটা অনেকটাই সফল হয়েছিল। এবং শেষমেশ কিন্তু ভারতীয় যে একটা সমর্থিত সরকার বাংলাদেশে, সেই সরকার কিন্তু বিতাড়িত হয়েছে এবং ভারত যে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্র নিয়েও তিনি কিন্তু বারংবার কথা বলতেছেন কিভাবে এটা রুখে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে একত্রিত রাখা যায়। বাংলাদেশ যদি, পুরো বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয়ে এই এক কথায় বলতে গেলে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো দেশই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। এই ধরনের অভয় কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্যের যে কথাগুলো আপনারা শুনেছেন, সেই কথাগুলো আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো, সেটি হলো অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে হলে যারা এখন পর্যন্ত আমাদের বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।